2024 সালের 5 অগাস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত নাটকীয় এবং অভূতপূর্ব দিন। ঠিক কি ঘটেছিল সেদিন? বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন, নাকি তাকে পদত্যাগের সুযোগই দেওয়া হয়নি? আমরা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব গতকাল প্রকাশিত হয়েছে, আজকে সেটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। গতকাল আমরা সেটি নিয়ে আলাপ করেছি, আজকেও আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলাপ করতে এসেছি আপনাদের সামনে। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে দিল্লির নিরাপদ আশ্রয় থেকে কলকাতার ঐতিহ্যবাহী সংবাদপত্র এই সময়কে একটি অত্যন্ত বিস্ফোরক ও সবিস্তার লিখিত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার নেপথ্য কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন এবং নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিটি বিষয়ে অত্যন্ত খোলামেলা কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সাক্ষাৎকারে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ। সাক্ষাৎকারের শুরুতেই শেখ হাসিনা অত্যন্ত আবেগঘন এবং চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাণ বাঁচাতে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছাড়তে হয়েছিল তাকে, আর সেই কারণেই পদত্যাগ করার মতো কোনো সময় বা সুযোগই তিনি পাননি। এমনকি তিনি যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন সেটাও একেবারে শেষ মুহূর্তে ঠিক হয়েছিল। শেখ হাসিনার নিজের ভাষায়, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছি। দর্শক, এখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সংবিধান কি বলে। শেখ হাসিনা সংবিধানের নিয়ম মনে করিয়ে দিয়ে বলেছেন, আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই ছিল নিয়ম, কিন্তু সে সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। অর্থাৎ শেখ হাসিনা আইনি ও সাংবিধানিক জায়গা থেকে দাবি করছেন যে তিনি এখনো টেকনিক্যালি পদত্যাগ করেননি, কারণ পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির সামনে গিয়ে চিঠি দেওয়ার কোনো সুযোগই তার ছিল না। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। সম্প্রতি ঢাকার একজন বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিক দাবি করেছিলেন যে 5 অগাস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে শেখ হাসিনা নাকি রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি বিটিভির একজন কর্মীকে দিয়ে টাইপ করতে চেয়েছিলেন। পরে তড়িঘড়ি দেশ ছাড়ার সময় নাকি সেই 3 পাতার চিঠি তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। এই দাবির জবাবে শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন, তাই দেশ ছেড়ে চলে যেতে হবে এটা তিনি কোনোদিনও ভাবেননি। আর সাধারণ মানুষের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা তার কখনোই ছিল না। তিনি বুঝিয়েছেন, মাত্র 30-40 মিনিটের সেই চরম উত্তেজনাকর মুহূর্তে বসে 3 পাতার পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় বা মানসিকতা তার ছিল না। যে সম্পাদক এই কথাটি বলেছেন এর সাথে আমি একটু যুক্ত করি যে কঠিন মুহূর্ত 3 পাতার পদত্যাগপত্র লিখেছেন শেখ হাসিনা এবং সেটি নাকি টাইপ করবেন বিটিভির এক কর্মীকে দিয়ে। তার দপ্তরের কোনো কর্মী নেই। আসলে এইগুলো আমরা গত 2 বছর যাবৎ মিথ্যা বানোয়াট গাল গল্প গণমাধ্যমের সামনে এসে যে যেভাবে পারছে নানা রকম গাল গল্প, রূপকথার গল্প যাকে বলে আর কি, সেটি রচিত হচ্ছে। সেই সম্পাদক আসলে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে এটি মনে হলো যে সেই সম্পাদকও একটি রূপকথার গল্প নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়ে সেই গল্পটা ভাইরাল হয়ে গেছে। এই হলো বাস্তব অবস্থা। এবার আসা যাক 5 আগস্টের পরিস্থিতির ওপর শেখ হাসিনার নিজস্ব মূল্যায়নে। শেখ হাসিনা দাবি করেছেন 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার অভিযোগ অত্যন্ত গুরুতর।
তিনি বলেছেন, আন্দোলনকারীরা মূলত তার বোন শেখ রেহানা এবং তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে এই গণভবন আক্রমণ করতে এসেছিল। আন্দোলনকারীদের অনেকের বক্তব্যই নাকি এটা উঠে এসেছিল যে লাশ ফেললে সরকার পড়ে যাবে, এমনকি ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনে লোক নিয়ে আসা হয়েছিল, যা পরবর্তীতে আন্দোলনের সমন্বয়করাই স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। শেখ হাসিনার মতে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর সব জায়গায় পরিকল্পিত অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। দর্শক, শেখ হাসিনা এখানে স্পষ্ট করেছেন যে এটি কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত সশস্ত্র বিদ্রোহ। তিনি আরো যোগ করেন, 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটি মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল মূলত একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত। আর এর প্রমাণ হিসেবে তিনি খোদ তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ডক্টর ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্মভাবে নকশাকৃত বলে উল্লেখ করেছিলেন। শেখ হাসিনার দাবি, এই ষড়যন্ত্রকে সফল করতে ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল এবং আন্দোলনকারী ছাত্ররা পরবর্তীতে পুলিশ হত্যা ও মেট্রো রেলে আগুন দেওয়ার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকারও করেছে। দর্শক নিশ্চয়ই জানেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জুলাই আন্দোলনের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই রায়ের জবাবে শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা বেআইনিভাবে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করেছে। তার ভাষায়, আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো প্রশ্ন তোলেন, আন্দোলনের শুরুতে প্রথম হতাহতের পরেই তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই কমিটির কার্যক্রম স্থগিত করে দেয় এবং নিহতদের লাশের ময়না তদন্ত পর্যন্ত করতে দেয়নি। শেখ হাসিনার প্রশ্ন, কেন আন্দোলনকারীদের দায়ে মুক্তি দেওয়া হলো? কি ভয় ছিল সরকারের? এরপর তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শাখা বা OHCHR এর রিপোর্টের তীব্র সমালোচনা করেন। সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন। শেখ হাসিনার যুক্তি হলো, জাতিসংঘের এই তদন্তটি হয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে, তাই যারা চক্রান্ত করে ক্ষমতা দখল করলো তাদের আমন্ত্রণে করা তদন্ত কিভাবে নিরপেক্ষ হতে পারে? জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে বলা হলেও তার কোনো প্রমাণ দেওয়া হয়নি, অথচ সরকারের নিজস্ব গেজেট বলছে নিহতের সংখ্যা 834 এবং শেখ হাসিনার দাবি সেই গেজেটেও নাম বাড়ানোর জন্য মিথ্যা নাম যোগ করা হয়েছে। আমাদেরও প্রশ্ন যে জাতিসংঘে যে 1400 মানুষ হত্যার রিপোর্ট দিয়েছে, 1400 মানুষ এসে জাতিসংঘে এসে গুনে দেন, শুধু 1400 মানুষ নয়, সরকারি গেজেটে যে 834 জনের নাম এসছে এটি নিয়েও নানা বিতর্ক, ভুয়া নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার আজও পর্যন্ত, ইউনূস সরকার, বর্তমান সরকার প্রমাণ দিতে পারেনি 834 জন এই। কাজেই শেখ হাসিনা যথার্থ বলেছেন। সবচেয়ে বড় বিস্ফোরক দাবিটি শেখ হাসিনা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ককে নিয়ে। তিনি জানান, ভলকার তুর্ক 2025 মার্চে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে তাদের শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার মতে এটি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং জাতিসংঘের মৌলিক নীতির পরিপন্থী। এর থেকে পরিষ্কার বোঝা যায়
জাতিসংঘের মানবাধিকার কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দর্শক, এই সময় পত্রিকাকে দেওয়া শেখ হাসিনার এই দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো ইস্তফাপত্রে স্বাক্ষর করেননি। একই সাথে তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং জাতিসংঘের তদন্ত প্রক্রিয়াকে তিনি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং একটি বড় আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন। শেখ হাসিনার সাথে বলতে হয় যে আজ প্রায় 2 বছর হতে চললো, আমরা জুন মাসে বসে কথা বলছি, 1 মাস পরে 2 বছর হবে এই সহিংস ঘটনার, এই ষড়যন্ত্রের। আজকে 2 বছরে এটি কিন্তু প্রমাণিত, নানা আলামতে প্রমাণিত যে এটি ছিল আসলে সত্যিকার অর্থে একটি ষড়যন্ত্র। এখন প্রশ্ন যে বাংলাদেশকে উদ্ধার হতে হবে এই ষড়যন্ত্র থেকে, সেটি এখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে এই ষড়যন্ত্রের জাল থেকে বাংলাদেশ উদ্ধার হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় একটি প্রহসনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী একটা সমঝোতার বিএনপি সরকার ক্ষমতায় বসে কি চমৎকার একটি দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল। সেই এগিয়ে যাওয়া দেশটাকে পেছনে টানার জন্য ইউনূস এবং পরবর্তীতে বিএনপি সরকার। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে এগুলোর একদিন শেষ হবে। আমরা এই মুহূর্তে আসলে বলবারও সুযোগ নেই যে আগামী মাসে শেষ হবে কিংবা 2 মাস পরে শেষ হবে, 3 মাস পরে শেষ হবে, তবে শেষ একদিন হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মাটি তৈরি হচ্ছে, এই জায়গাটি আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা আশা রাখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই যে 2 বছর আগের যে বাংলাদেশটি আমাদের ছিল, আমাদের সেই বাংলাদেশ আবারও ফিরে আসবে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন তার আরো একটা ইঙ্গিত দিলেন। আজকে এই সময়ের অনলাইন ভার্সানে অনমিত্র একটা সাক্ষাৎকার দিয়েছে ইমেল মারফত। সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো অবসর টবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে খোলামেলা সবিস্তার কথা বলেছেন শেখ মুজিব কন্যা। আজ তার প্রথম পর্ব। সেখানে এক জায়গায় উনি বলছেন যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের শেষ দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই। খুব সত্যি কথা বলেছেন উনি। বরাবরই একটাই কথা বলছেন যে যখন আওয়ামী লীগ পরিবারের সমস্ত তার সমর্থক সন্তানের মতো তারা যখন এই দুঃসময়ে কঠিন সময় পার করছেন, তখন তিনি ভারতে সুস্থির থাকতে পারছেন না। আমি বারবার আপনাদের বলেছি তিনি অস্থির হয়ে উঠেছেন, দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। ভারত সরকারও তাই আর দেরি করতে চাইছে না। তিনি বারবার একই রিকোয়েস্ট করছেন যে আমি একাই ফিরতে চাই, আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু ভারত সরকার যতক্ষণ না সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুরোধ করেছেন আপনি দয়া করে শান্ত হন, আপনার দেশে ফেরার ব্যবস্থা আমরা খুব শিগগিরই করছি, আমাদের ওপরে ভরসা রাখুন। তাই উনি ভারতে রয়েছেন, কিন্তু তার অস্থিরতা এতটুকু কমেনি, যেটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আগে বলেছি। এখন তো ধরুন আপনার যখন জার্নির টাইম যখন এগিয়ে আসবে তখন দেখবেন আপনার কত তাড়াতাড়ি আপনি প্লেন ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনার একটা হুড়োহুড়ি থাকে মনের মধ্যে।
এখন শেখ হাসিনার ভেতরেতে একটা ঝড় চলছে, কখন তিনি দেশে ফিরবেন, কখন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমি আপনাদের যে বারবার বলি যে আমার স্থির বিশ্বাস এবং তার কথাবার্তায় যেটা আমি ধরতে পেরেছি যে উনি খুব শিগগিরই ঘোষণা দেবেন, খুব শীঘ্রই। আপনাদের একটা অকল্পনীয় ভাবে আপনাদের কাছে হাজির হবে সেই সুসংবাদটা যে কবে তিনি দেশে ফিরবেন। এখন দেশে ফেরার সমস্ত কলকাঠিগুলো নাড়া হচ্ছে। যদি তাকে দেশে ফেরানো হয় এই পরিস্থিতিতে, দেখুন একটা কথা ঠিক, যে আওয়ামী লীগ কর্মীরা এখন যে মাঠে নেমে গিয়েছে তাতে ভারত অনেকটা মানে এতে আছে, নিশ্চিন্ত হয়ে আছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ কর্মীরা একটা সময় ঠেলা খেতে খেতে বিড়ালকে যখন আমি দেয়ালে কোণে ঠেলে দেবেন তখন বিড়াল দেখবেন ছিটকে লাফিয়ে এসে আপনার গলার টুটি কামড়ে ধরবে। এখন আওয়ামী লীগ কর্মীদের হচ্ছে ওই অবস্থা, সবই তো হারিয়েছি, আর কত মারবি, আর কত জেলে পড়বি। এবার হচ্ছে পাল্টা আক্রমণ, যেখানে যেখানে যাচ্ছে এই বিএনপির ছাত্র শাখা, তারপরে এই যে আমাদের বদমাইশগুলো ল্যাজ বিশিষ্ট তাদের সমস্ত সদস্য অর্ধেক তো ছেড়ে পালিয়ে গেছে, যে কটা এখন অবশিষ্ট আছে প্রচুর মারধর খাচ্ছে, পুলিশও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এখন আশ্বস্ত ভারত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগ কর্মীরাই হয়তো শেখ হাসিনাকে নিশ্চিন্তে বাঁচিয়ে রেখে দেবে, কিন্তু ভারত কোনো রকম চান্স নিচ্ছে না, একটা সহজতম রুট একটা খুঁজে তাকে যথাসময়ে ফেরানোর চেষ্টা করছে। এ বিষয়ে একটা খবর আছে কিন্তু এখনই বলার মতো নয়, 2-4 দিন বাদে আমি বলবো, কারণ এখনো খবরটা মানে কতটা সঠিক কতটা বেঠিক আমি জানি না। এখন দুম করে একটা কথা বলে দেবো, তারপরে দেখা যাবে যে সেটা সঠিক হলো না, তখন আপনারাই আমাকে 10 বার ওই 24 সালের 27শে মার্চের মতো অবস্থা হবে। তো আমি সেই মানে এর মধ্যে যাব না, মানে বিতর্কের মধ্যে যাব না, তাই আমি ওই খবরটার মধ্যে ঢুকছি না। কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, যদি হয় 3-4 দিনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে পত্রিকা আজকে একটা পর্ব বেরিয়েছে, আগামীকাল আর একটা পর্ব বেরোবে। এই পর্বে দেশে ফেরার কথা তিনি কিছু বলেননি, উনি বলেছেন আমি দেশে ফিরব এবং আমার কর্মীদের পাশে আমি দাঁড়াবো, আমার বাবা এটা শিখিয়ে গেছিলেন। আর শেখ হাসিনা ভয় পাওয়ার মতো নেত্রী নন, তিনি কিন্তু এখানে বসে সমস্ত কিছু তিনি প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস রেডি করে ফেলেছেন। তার মানে দলে কি হবে না হবে সমস্ত কিছু তার কিন্তু একদম রেডি করা আছে। তিনি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন লোককে দিয়ে কাজ করাচ্ছেন, তার বিশ্বস্ত লোকজনের অভাব কিন্তু দেশের মধ্যে নেই, কম নেই। দেশের মধ্যে প্রচুর বিশ্বস্ত লোক আছে, তারা প্রতিদিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করতে হবে এবং এতক্ষণের মধ্যে আমায় জানাতে হবে। তারা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজটুকু করছেন এবং সময় মতো তারা জানিয়েও দিচ্ছেন, উনি আবার সেগুলো লিখে রাখছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন উনি দেশে ফিরবেন তখন কাকে দলে রাখবেন কাকে দলে রাখবেন না, নির্বাচনে ফের যাবেন কি নির্বাচনে যাবেন না, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আর এই যারা আজকে গদিতে বসে আছে, আমি বলেছি না আগামী 2 মাস, এই 2 মাসের মধ্যে সব কটা পালাবে। এখন তো পালানোর হিড়ি করেছে, আরো 6 জন বোধহয় পালাচ্ছে যা শুনলাম। দেখবেন পালাবার সব হিড়ি করবে, তারপর দেখবেন দু করে সমস্ত পালাচ্ছে। এটা সব বিভিন্ন জায়গায়, ওই যে আমরা 26 অক্ষর সে নাকি বলেছে যে আমি 500 কোটি না 5,000 কোটি টাকা নিজ শ্রমে করেছি, আয় করেছি, কোনো 2 নম্বরই করিনি। সারা তোর তো বিহার আর চাকরি হওয়ার যোগ্যতা নেই, তুই 5,000 কোটিকে 500 কোটি তুই মানে কষ্টার্জিত ধন তোর হলো কি করে, কোথায় কষ্টটা করলি?
চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ করিসনি। এরকম সারা দেশ লুটেছে, এরকম কয়েকশো আছে। মানে বড় বড় মাথাগুলো, ছোট ছোট মাথাগুলো ছেড়ে দিন, বড় বড় মাথাগুলো, সেগুলো যেন পালাতে না পারে। আপনারা এয়ারপোর্টের দিকে নজর দিন, আপনারা আরো বেশি করে সংঘবদ্ধ হন এবং দেশটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সংঘবদ্ধ হলেই দেখবেন শেখ হাসিনা ভারতেরও তোয়াক্কা করবেন না, উনি নিজস্ব প্লেন করে উনি বেরিয়ে যাবেন। আর নইলে ভারতবর্ষকে এমন চাপ দেবেন, মোদি বাধ্য হয়ে ওনাকে প্লেন দিয়ে দেবেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য। তার আগে সেনাবাহিনীকে যা টাইট দেওয়ার, আমাদের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী টাইট মেরে দেবেন, যাতে ওনার সুরক্ষা যাতে অসুবিধা না হয়। কিন্তু আপনারা যেভাবে জোট বাঁধছেন সেভাবে জোট বেঁধে যান, তাহলে পরে আপনারাই একমাত্র পারেন তার প্রত্যার্পণ করে ত্বরান্বিত করতে। সেই লক্ষ্যেই আপনারা এগোন। আপনারা খুব ভালো কাজ করছেন এবং উনি খুশি, ভীষণ রকম খুশি। আমি আপনাদের বলছি, উনি ভীষণ রকম খুশি আপনারা যেভাবে কাজ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং শেখ হাসিনার বার্তা পাওয়ার জন্য তৈরি হয়ে থাকবেন। যে কোনো সময়, যে কোনো দিন সেই বার্তা আসতে পারে। নমস্কার।